যে হাসিনা যদি ফিরে আসে তাহলে একে দেশে আমাদের ঝামেলা হবে, কারণ হাসিনা সমর্থকরা আওয়ামী লীগ কর্মীরা তখন আরো সক্রিয় হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিটা আরো জোরদার হবে এবং সরকার একটা চাপের মুখে পড়বে। অন্যদিকে ভারতকে মানে ভারত জুজু দেখিয়ে যে রাজনীতি হয় বাংলাদেশ, সেটার একটা অ্যাপিলটা একটু কমে যাবে, কারণ তখন আর হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত, এই অভিযোগটা আর থাকবে না। কাজে এটাও একটা থাকতে পারে যে বাংলাদেশ সরকারের মনে করছে যে, ভেতরে কেউ কেউ হয়তো মনে করছে যে হাসিনা ইস্যুটা সমাধান হয়ে গেলে তারা নিজের একটা কার্ড হারাবে, অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটা কার্ড। এটা ভারতের সাথে রাজনীতির জন্য কার্ড না, এটা অভ্যন্তরীণ রাজনীতির একটা কার্ড, যে ওই দেখো ভারত এই পলাতক আসামিকে আশ্রয় দিয়েছে, এই দেশের সাথে কি করে আমরা ভালো সম্পর্ক করবো। তো ওই কথাটা আর বলতে পারবে না, কারণ ভারত হাসিনা তো চলে এসছে। তো এটা হতে পারে। উল্টো দিক থেকে যদি প্রশ্ন করি যে আরো দেশ তো বাংলাদেশের অভ্যন্তরে এটাকে কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে, এখন ভারতকে পাশ কাটিয়ে এক ধরনের পথ চলার চেষ্টা, আগে চীন, মালয়েশিয়া হয়ে চীন, তারপরে চীনের সাথে নানান ধরনের চুক্তি, এদিকে যুক্তরাষ্ট্রের সাথে তো নানান ধরনের বিতর্কিত চুক্তি হয়েই আছে। তো অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে ভারতের সাথে, যেহেতু ভারত বিরোধী এক ধরনের জুজুর ভয় আছে, রাজনীতি তো আছেই, এই জায়গা থেকে সেটিকে কেন্দ্র করে ভারত থেকে দূরে থাকার চেষ্টা, এমনটিও মানে ব্যবহার করা হচ্ছে কিনা এই কার্ডকে? এই মুহূর্তে মনে হচ্ছে যে সরকার সম্পর্কটা একদম বিচ্ছিন্ন করে ফেলছে, এবং এটা কোনো মতেই মানে বাংলাদেশের জন্য ভালো হতে পারে না, ভারতের জন্য ভালো হবে না। কারণ বাংলাদেশ ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী, নানান দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, চতুর্দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। কাজেই ভারতও চাইবে না বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে, কেউ সেটা চায় না, কিন্তু মানে কেউ উদ্যোগ নিচ্ছে না যে এটাকে, এই যে সম্পর্কে যে চিড় ধরেছে সেটাকে মেরামত করার। এবং এই হাসিনা হয়ে গেছে একটা অজুহাত, আপনি যেটা একটু আগেই বললেন, কার্ড না অজুহাত, হাসিনা হয়ে গেছে একটা অছিলা। এই যে হাসিনার কারণে এটা হচ্ছে না, কিন্তু হাসিনার কারণে হচ্ছে না এটা মানা খুব ডিফিকাল্ট। হাসিনা আছে দিল্লিতে, তাতে আপনাদের কি ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। হাসিনা ফিরতে চায় বাংলাদেশে, আপনারাও সেটাই চান, তাহলে সেটা আপনি কেন ফ্যাসিলিটেট করছেন না? ঠিক আছে, হয়ে যাক, সমস্যা যদি এটাই হয় সমাধান হয়ে যাক, আমরা তখন বাংলাদেশ এবং ভারত তাদের আসল সমস্যা নিয়ে আলোচনা শুরু করতে পারে। আসল যে সমস্যাগুলো আছে দুই দেশের মধ্যে, সেগুলো নিয়ে তখন তারা সমাধান আলোচনা করতে পারে। হাসিনা আসল সমস্যা না, হাসিনা হচ্ছে একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো একটা বিবৃতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ হাসিনার ওই বক্তব্যের পরে, মানে সেটি নিয়ে তো নানান ধরনের কথা হয়েছে, এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন, এবং সেই কড়া প্রতিবাদ, মানে আমি দেখিয়ে দেব, এটা হবে না সেটা হবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার পরে যদি আবার সেই ভারতের কাছ থেকে আমরা ডিজেল বেশি মাত্রায় আমদানি করার চেষ্টা করি, অনুরোধ করি পাইপলাইনের মাধ্যমে, মানে আসলে আমাদের মানে আমরা বলতে সরকারের কথা বলছি, মানে কোন ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে কিনা, এদিকে এক ধরনের হুঁশিয়ারি, আবার অন্যদিকে যে তাদের সাথে সম্পর্ক না হলে কিছু হবে না, নতুন করে ভাবতে হবে, আবার নিজেরা আবার তেল বেশি করে দাবি করি। এইগুলো বলতে গেলে হয়তো অনেকে মনে করবেন যে আমরা ভারতের দাবিদারি করছি কিনা, কিন্তু বাস্তবতার জায়গা থেকে এগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হচ্ছে। এইগুলো কি বিশেষ কোনো দুর্বলতা? এই যে হুমকি ধামকি বা করা কথাবার্তা, এটা হচ্ছে সরকারি পর্যায়ে, জনতার পর্যায়ে না। সো সরকার মনে করছে যে হাসিনা ইস্যুটা দিয়ে মানে হাসিনাকে নিয়ে ভারত খেলা করছে, সো আমি একটা কড়া বার্তা দিব, যাতে সে মনে করে যে হাসিনাকে এই ধরনের সুযোগ সুবিধা দিলে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার গড়া যাবে না, এবং ভারত শুট করে আবার ফিরে এসে আমার সাথে সম্পর্ক করবে। এখন ভারত হয়তো একটা দূত পাঠাবে বাংলাদেশে, কারণ এই যে ব্রিক্স এর যে সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে আমন্ত্রণ এখনো তারেক রহমান গ্রহণ করেননি। তো নর্মাল নিয়ম হচ্ছে এই ধরনের কনফারেন্সে কাউকে আমন্ত্রণ জানালে তখন ওই যে স্বাগতিক দেশ তাদের কোনো একটা দূত গিয়ে আমন্ত্রণ পত্রটা দিয়ে আসে এবং মৌখিক ভাবেও আমন্ত্রণটা জানায়। এটা একটা রীতি আছে। তো সেই রীতি অনুযায়ী ভারত সেটা করতেই পারে, এখনো সেটা হয়নি। এরকম কোনো দূত এসে তারেক রহমানকে আমন্ত্রণ পত্র দিয়ে যায়নি। একটা সোমবারে যাবে দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার, দেখা করবেন, তখন হয়তো দিতে পারেন। আচ্ছা, দেখা করার বিষয়টাও একটু জটিল, কারণ তিনি হয়তো নিশ্চয়ই আশা করছিলেন যে তারেক রহমান তার সাথে অনেক আগে দেখা করবে, কারণ সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রীরা নতুন যে কূটনীতিকরা আসেন, অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত বা হাই কমিশনার, তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়। ওই রাষ্ট্রদূতের যখন তার পরিচয়পত্র পেশ করে প্রেসিডেন্টের কাছে, তারপরে বেশি দিন সময় লাগে না। কিন্তু দীনেশ ত্রিবেদীকে বাংলা সরকার অনেকদিন ধরে অপেক্ষা করিয়েছে,
এটা এক ধরনের সিগন্যাল, এবং ভারত এই সিগন্যালটাকে একটা নেতিবাচক সিগন্যাল হিসেবে নিচ্ছে। মিনিস্টার বিদেই কিন্তু অনেকদিন অপেক্ষা করেছেন তার পরিচয়পত্র পেশ করার জন্য, যতদিন লাগার কথা না তাকে অপেক্ষা করানো হয়েছে। সো বাংলাদেশ নানাভাবে ভারতকে এই ধরনের একটা কি বলে মানে নেতিবাচক সিগন্যাল দিচ্ছে, এবং সেটা ভারত খুব ভালোভাবে জানে। কিন্তু তারপরেও এই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা কোনো দ্বিপাক্ষিক সফর না, এটা একটা সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ। কাজেই এইখানে তারেক রহমান যদি এই ব্রিক্স সম্মেলনে না যায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশি। এখানে কিন্তু ভারতের কিছু আসা যাবে না, কারণ তার মূল কনফারেন্স যেটা ব্রিক্সের যে শীর্ষ সম্মেলন সেটা হবে। এবং এই আউটরিচ প্রোগ্রামে যদি তারেক রহমান আসেন, তাহলে তার একটা সুযোগ থাকবে অন্যান্য দেশের সরকার প্রধানদের সাথে কিছু ইন্টারঅ্যাক্ট করার। হয়তো 5 মিনিটের আলাপ, সেটা তো তার পরিচিতি হবে, কিন্তু তিনি যদি না আসেন তাহলে তিনি এই সুযোগগুলো হারাবেন, তার ক্ষতি হবে, ভারতের কিছুই হবে না। কাজেই বাংলাদেশ এখন কতটা বিচক্ষণ কূটনীতিতে, সেটা দেখা যাবে যে এই ব্রিক্স এর যে আমন্ত্রণ সেটা নিয়ে তারেক রহমান কি করেন, কিভাবে এটা হ্যান্ডেল করেন, সেটা বলে দিবে সারা বিশ্বকে, শুধু আমাদেরকে না, যে বাংলাদেশের কূটনীতিকরা এবং যে বর্তমান সরকার তারা কতটা পরিপক্ক। সঙ্গে সে একটা নেগেটিভ বার্তাই দিবে। আর ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ যে সম্পর্ক, সেটা তো সেটা কি আরো মানে আরো গভীর পর্যায়ে পৌঁছাবে অনিশ্চয়তার জায়গা থেকে, আপনার মনে হয়, যদি না যায় এই সম্মেলনে? না, মানে যদি তারেক রহমান যদি এই সম্মেলনে না যায়, তাহলে এটা হবে আরেকটা সিগন্যাল ভারতের জন্য, এবং বাংলাদেশ মনে করবে যে এই সিগন্যাল দিয়ে আমি ভারতকে বোঝাচ্ছি যে তোমরা হাসিনাকে এত মানে যদি স্পেস দাও, এত যদি সম্মানের সাথে রাখো, তাহলে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তো এই বার্তা দিয়ে বাংলাদেশ হয়তো আশা করছে যে ভারত এমন চাপের মধ্যে পড়বে যে তারা আগে যেটা বললাম যে সুরসুর করে এসে বলবে যে ঠিক আছে বাবা, তোমরা কি চাও বলো, আমরা শেখ হাসিনার মুখে তালা লাগিয়ে দিচ্ছি। কিন্তু সেটা হবার সম্ভাবনা খুব আছে বলে আমার মনে হয় না। কাজেই বাংলাদেশের অন্য স্ট্র্যাটেজি দেখতে হবে। এই স্ট্র্যাটেজি যদি কাজ না করে, ভারত যদি এসে শেখ হাসিনাকে মানে বন্দী হিসেবে প্লেনে তুলে না দেয়, তাহলে বাংলাদেশ কি করবে? সম্পর্ক ছিন্ন করবে? সেটা তো মানে অবাস্তব একটা মানে চিন্তা, যেখানে ভারত হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি একমাত্র প্রতিবেশী। কারণ আমাদের সীমান্তের 4000 কিলোমিটার জুড়ে হচ্ছে ভারত, আর মাত্র 270 কিলোমিটার জুড়ে হচ্ছে মিয়ানমার। কাজে মিয়ানমার একটা মানে প্রবলেম্যাটিক প্রতিবেশী, যার সাথে সারাক্ষণ একটা গন্ডগোল লেগেই থাকে। আপনি যে প্রসঙ্গের মাঝখানে তুলছিলেন যে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের মিডিয়ার যে এক ধরনের নিষেধাজ্ঞা, মানে আদালতের নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ কোনো মিডিয়া এলো না, এবং এটা এক ধরনের নিষেধাজ্ঞা অনেকে মনে করেন। নিশ্চয় তো মনে আছে যে যখন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, তখন আওয়ামী লীগের সময়ও আদালতের মাধ্যমে এই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, নাকি ওটা নির্বাহী আদেশ ছিল না, আদালতের মাধ্যমে, যে তারেক রহমান কোনো বক্তব্য প্রচার করা যাবে না গণমাধ্যমে। আমরা কিন্তু দেখছি তারপরে তারেক রহমান নিয়মিত দলীয় বৈঠকগুলোতে অনলাইনে যুক্ত হতেন, সেগুলো আবার গণমাধ্যমে আসতো, যে তিনি কি এই বিষয়ে কি বলেছেন, পার্টির সম্মেলন থেকে শুরু করে, পার্টি সুসংগঠিত করা থেকে শুরু করে, আন্দোলন, সরকার বিরোধী নানান ধরনের কর্মসূচি, সব জায়গায় তিনি বক্তব্য দিতেন, এবং সেগুলো পত্রিকাতে আসতো। আমার যদি ভুল না হয়ে থাকে, আমাদের মিডিয়াগুলোর মধ্যে, গণমাধ্যমগুলোর মধ্যে ছোট থেকে বড় একটা অস্বাভাবিক ঐক্যতান সৃষ্টি হলো, ঐকমত্য সৃষ্টি হলো। শেখ হাসিনার ওই বক্তব্য বাংলাদেশের কোন গণমাধ্যমে আমার চোখে অন্তত পড়েনি। এটা আমার কাছে মনে হয়েছে স্মরণকালের ইতিহাসে এটি রেকর্ড, মানে গণমাধ্যম বেশ সুস্পষ্ট করে সরকারের এই নির্দেশনাটি বাস্তবায়ন করেছে। একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে, এবং আপনাদের দেশ বিদেশের নানান ধরনের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, এই জায়গা থেকে কি অন্য কোনো দেশে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়, বা গণমাধ্যমগুলো সেগুলো শুনে, আর শোনা না শোনা সেটি বড় কথা না, এটি গণমাধ্যমের উপরে ডিরেক্ট হস্তক্ষেপ কিনা? আচ্ছা, এই অন্য দেশের কথা বলার আগে বাংলাদেশের বেলায় জাস্ট 2টা লাইন আমি বলি। যে আপনার মনে আছে যে রয়টার্সকে যখন তিনি সাক্ষাৎকার দেন এবং বলেন যে ডিসেম্বরে দেশে ফিরবেন, সেই সাক্ষাৎকার বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল, কিন্তু তারপরে সরকার থেকে একটা কড়া বার্তা দেওয়া হয় মিডিয়াকে যে ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ব্যবস্থা নেওয়া হবে এটা তারপর যখন শেখ হাসিনা 5ই আগস্ট একটা অনুষ্ঠান করবেন বলে জানানো হলো, তখন কিন্তু এই ব্যবস্থা নেওয়া হবে এই কথাগুলো কিন্তু আরো জোর দিয়ে বলা হয়েছে। কাজেই বাংলাদেশের মিডিয়া, এমনকি যে এক সময়কার বাঘ বলতে পারেন, মিডিয়া যে সবচেয়ে শক্তিশালী বাঘ, আপনারা জানেন কারা, তাদের যে মানে তাদের দেখবেন যে তারাও কিন্তু এই সব এই হুমকিতে মানে তারা মেনে নিয়েছে সরকারের এই কর্তৃত্ব, বিড়ালে পরিণত হয়েছে। এবং আপনি দেখেন তাদের সরকারি ভাষাই তারা ব্যবহার করে এখন। যাই হোক, এটা আমি বেশি মানে স্থানীয় মিডিয়াকে কোনো বেশি কিছু বলতে চাই না।
আহ, বিদেশি মিডিয়ার ব্যাপারে আমার একটা ঘটনার কথা মনে আছে যে 80 দশকে যখন ব্রিটেনের যে উত্তর আয়ারল্যান্ড প্রদেশ যেটা, সেখানে বিচ্ছিন্নতাবাদী মুক্তিকামী যে সংগঠন ছিল সশস্ত্র আইরিশ রিপাবলিকান আর্মি, তাদের অনেক তৎপরতা ছিল এবং বেশ মানে জোরে সোরে লড়াই চলছিল সেখানে ব্রিটিশ আর্মির সাথে। তখন এই আইরিশ রিপাবলিকান আর্মির যে রাজনৈতিক শাখা সিনফেইন, তার যে প্রধান জেরি অ্যাডামস, থ্যাচার সরকার থেকে বলা হয়েছিল মিডিয়াকে জেরি অ্যাডামসের কোনো বক্তব্য দেওয়া যাবে না, আচ্ছা। প্রচার করা যাবে না। তো বিবিসি কি করলো, জেরি অ্যাডামস হচ্ছে নর্থ আয়ারল্যান্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার বক্তব্য ব্রডকাস্ট করা যাবে না, এটা তো একটা অগণতান্ত্রিক কথা এবং এটা সংবাদপত্রের বা মিডিয়ার স্বাধীনতার উপর একটা হস্তক্ষেপ। কিন্তু যেহেতু এটা সরকারি আদেশ, তারা সেটা চ্যালেঞ্জ করতে পারবে কোর্টে। কিন্তু তার আগে কি করলো, তারা করলো কি, জেরি অ্যাডামস যখনই কোনো বক্তব্য দিতেন, সেই বক্তব্য তারা লিখিতভাবে নিয়ে কোনো একটা অভিনেতাকে দিয়ে পড়াতেন। সো জেরি অ্যাডামসের কণ্ঠ কখনোই প্রচার করা হতো না, কিন্তু তার বক্তব্য ঠিকই প্রচার করা হতো। তো তারা একটা পথ বার করলেন যে কিভাবে সরকারের এই নির্দেশ আমি পাশ কাটিয়ে যাব। সো সে তার জেরি অ্যাডামসের বক্তব্য প্রচার করার স্বাধীনতাও সে বজায় রাখলো বিবিসি, আর একই সাথে সরকারও বলতে পারলো না যে তুমি আমার আদেশ অমান্য করে তার মানে বক্তব্য শোনাচ্ছ। পরে অবশ্যই সরকারকে বাধ্য হয়, সরকার বাধ্য হতে হয় এই আদেশ তুলে নিতে, কারণ সব পত্রিকাই একটা পথ বের করে ফেলেছিল। সো যখন একটা আদেশ মিডিয়া সরকারি একটা আদেশকে স্টুপিড একটা আদেশ হিসেবে প্রমাণ করে, তখন সরকার চক্ষু লজ্জায় সেই আদেশ প্রত্যাহার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো মিডিয়া সেরকম মানে সেরকম ক্লেভারনেস নাই, সেরকম ইনোভেশন নাই যে আচ্ছা ঠিক আছে সরকার এটা বলছে, আমি অন্যভাবে এই স্টোরিটা কভার করব, যাতে সরকার আমি বলতে পারি যে ঠিক আছে আপনার আদেশ ছিল এইটা করা যাবে না, আমি সেটা করিনি, কিন্তু আমি স্টোরিটা কভার করবো, কারণ স্টোরিটা গুরুত্বপূর্ণ স্টোরি, এটা মানুষের জন্য প্রয়োজন, মানুষ এটা চায়। আমরা দেখলাম যে বিবিসি বাংলায় আপনার এই প্রেস কনফারেন্স স্টোরিটা পুরোটা কভার করেছে, মানে পুরো প্রেস কনফারেন্স না, একটা রিপোর্ট করেছে ওটা নিয়ে। সেই রিপোর্ট একটা ভিডিও স্টোরি, আপনি যদি বিবিসি বাংলা সাইটে গিয়ে দেখেন, 3 দিনে তার 20
রয়েছেন বিবিসি বাংলা সাবেক প্রধান সিনিয়র জার্নালিস্ট এবং পডকাস্টার সাবি মোস্তফা। সাবি মোস্তফা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সঙ্গত কারণেই আমাদেরকে আলোচনা করতে হচ্ছে আবারও সেই ভারত বাংলাদেশ ইস্যুতে, বিশেষ করে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, সেটা নিয়ে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আমরা উপরিভাগ থেকে দেখছি, সারফেসটা যা দেখা যাচ্ছে যে আরো তিক্ত পর্যায়ে পৌঁছেছে, একটা অবিশ্বাসের দুরাচরণে ভুগছে। এবং এর মধ্য দিয়ে আমরা কোনো কোনো গণমাধ্যমে দেখছি যে আগামী সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখে ব্রিক্স যে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল সেটিও প্রায় অনিশ্চিত, কোনো কোনো গণমাধ্যম দাবি করছে। এই অবস্থায় এসে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা কি আপনার কাছে মনে হচ্ছে, আপনি নিজেও মনে করছেন যে আরো এক ধরনের গভীর অনিশ্চয়তার মুখে পড়লো? দেখুন, ভারত বাংলাদেশ সম্পর্ক তো গত 2 বছর ধরে অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে। ভারতের সাথে সম্পর্ক কখনোই ভালোর দিকে যাচ্ছিল না, এবং নরেন্দ্র মোদী একটা উদ্যোগ নিয়েছিল তাকে আমন্ত্রণ জানিয়ে, কিন্তু সেই আমন্ত্রণটা গ্রহণ না করে তারেক রহমান আগের যে শীতলতা, সেই শীতলতাটাই বজায় রেখেছে। এবং এখন একটা নতুন একটা জটিলতা সৃষ্টি হয়েছে। আমি বলবো এই খারাপ সম্পর্কের মধ্যেও নতুন একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এটা কি জটিলতা নাকি অজুহাত, মানে এটাকে ইউজ করা হচ্ছে কোনটা আসলে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। কারণ বাংলাদেশের সাথে ভারতের যত বিষয় আছে আলোচনার, যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি, তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত বাণিজ্য বাণিজ্য, তারপরে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে। নানান নানান বিষয় আছে, ভারতের জন্য অনেক বিষয় আছে, সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট ইত্যাদি, ট্রান্সশিপমেন্ট, এগুলো নিয়ে অনেক আলোচনার ব্যাপার আছে। দুই দেশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যে ইস্যুগুলো আপনি সম্পর্ক বজায় রেখে আলোচনা না করলে সেই ইস্যুগুলোর সমাধান হবে না। কিন্তু বাংলাদেশ এই হাসিনা ইস্যুটাকে এমন ভাবে ব্যবহার করছে যেন এই হাসিনা ইস্যুটাই হচ্ছে আসল ইস্যু দুই দেশের মধ্যে। এবং ভারতও মনে করছে যে হাসিনাকে তারা এই মুহূর্তে, যেটা আমি বুঝতে পারছি, যে তারা হাসিনাকে বিসর্জন দিতে চাচ্ছে না, তাকে ছুঁড়ে ফেলে দিবে না। কারণ হাসিনা অনেক